আপনার বিরুদ্ধে পোস্ট অফিসে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আমি এখন কোনো কথা বলতে পারবো না। বরিশালে নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ডাকঘরের ২০ কোটি টাকা লুটপাটের অভিযোগ। গড়েছেন বাড়ি, জমি, শিল্প প্রতিষ্ঠান। দুদক মামলা করলেও বিভাগীয় ব্যবস্থায় ধীরগতি। তার যে সময় পোস্ট অফিসের চাকরি হইলো, ঠিক আছে, সে রাতারাতি বড় লোক হয়ে গেল। আলাউদ্দিন ওনার কাছে টাকা জমা দেওয়া হয়েছে, বাট উনি টাকাটা ডাক অফিসে জমা দেয় নাই। তো আমরা যখন টাকা উত্তোলন করতে আসছি দেখি টাকা নাই। প্রাথমিকভাবে আমরা যে অনিয়মগুলো পেয়েছিলাম সেগুলোর উপর ভিত্তি করে দুদকে আমরা অভিযোগ দায়ের করি। নয়াপল্টনের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন। রাজনীতি ও অর্থনীতিতে তার অবদান স্মরণ করলেন বিএনপির নেতৃবৃন্দ। একটি রাজনীতিবিদ হিসাবে তার যে পরিচিতি, এটা আজকে খুবই জরুরি ছিল। আজকের যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, রাজনৈতিক অবস্থার মধ্যে। সিলেটে ও কুমিল্লায় আরও ৩ শিশুর মৃত্যু। জেলায় বাড়ছে প্রাপ্তবয়স্কদের আক্রান্ত হওয়ার হার। টিকা না দেওয়ায় আর স্বাস্থ্য বিধি নিয়ে গাফিলতির কারণেই সংক্রমণ। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। চলছে ময়নাতদন্ত। হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। এবং যদি জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন, এদের যে আলামত যেগুলো আছে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বিদায় বলে আমি মনে করি এবং আমি সেটা চালিয়ে দিচ্ছি। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। সরকারি ডাকঘরে জমা রাখা মানুষের কষ্টার্জিত সঞ্চয়, সে অর্থই যদি লোপাট করেন ডাক বিভাগের সামান্য নিরাপত্তা কর্মী, তাহলে পুরো ব্যবস্থাপনা নিয়েই উঠবে প্রশ্ন। বরিশাল প্রধান ডাকঘরের আর্ম গার্ড আলাউদ্দিনের বিরুদ্ধে উঠেছে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। লুট করা অর্থে গড়ে তুলেছেন বাড়ি, জমি আর শিল্প প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে ভুয়া কাগজপত্রে ব্যাংক ঋণ নেওয়ার অভিযোগও রয়েছে। দুদক মামলা করলেও বিভাগীয় ব্যবস্থায় কেন ধীরগতি, সে অনুসন্ধান করেছেন সহকর্মী কাউসার হোসেন। দিনমজুর আলাউদ্দিনের ডাক বিভাগে চাকরি হয় ২০০১ সালে। অভিযোগ রয়েছে চাকরিতে যোগ দেওয়ার কয়েক বছরের মধ্যেই বদলে যেতে থাকে তার আর্থিক অবস্থা। কুড়ে ঘরের জায়গায় তৈরি করেন দোতলা বাড়ি। চলছে আরও একটি বহুতল ভবনের নির্মাণ কাজ। কিনেছেন একরের পর একর জমি। সরকারি কর্মচারী হয়েও নিজের নামে গড়ে তুলেছেন বন্ধু অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ ও বন্ধু কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে ২টি প্রতিষ্ঠান। সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্য বিভাগে কর্মরত বড় ছেলে হাসান মাহমুদ রাব্বিকে। তার সেই সময় কিচ্ছু ছিল না। পরবর্তীতে তার যে সময় পোস্ট অফিসের চাকরি হইলো, ঠিক আছে, সে রাতারাতি বড় লোক হয়ে গেল। সবাই বলতেছে আলাউদ্দিনের চেরাক পাইছে। এই অবস্থা ডে বাই ডে দেখতাম পরিবর্তন। বন্ধু ফুড অ্যান্ড বেভারেজ নামে একটা প্রতিষ্ঠান আমাদের বরিশালে আছে। এটা খাদ্যপণ্য সহ কয়েকটি প্রোডাক্ট এরা তৈরি করে। তো এটার মালিক হলো জনাব আলাউদ্দিন শিকদার। হঠাৎ বিপুল সম্পদের উৎস খুঁজতে গিয়ে যমুনার অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন আলাউদ্দিন। সেই প্রভাব কাজে লাগিয়ে হন পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। এরপর তার নজর পড়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা পোস্ট অফিসে। অভিযোগ সেখান থেকেই প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন আলাউদ্দিন। ৩০ লাখ টাকা রাখার পরে সে আমাকে ছোট্ট একটা চিরকুট দেয়। চিরকুট দেওয়ার পরে বলে যে তুমি সামনের মাসে এসে তুমি বই নিয়ে যাও, কিন্তু সে বই আর আমাকে দেয় না। আলাউদ্দিন ওনার কাছে টাকা জমা দেওয়া হয়েছে, বাট উনি টাকাটা ডাক অফিসে জমা দেয় নাই। তো আমরা যখন টাকা উত্তোলন করতে আসছি দেখি টাকা নাই। ৯,৫০,০০০ টাকার মতো ওই যে আলাউদ্দিনের কাছে। তারপর সে টাকা এখানে জমা না দিয়া টাকাটা সে আত্মসাৎ করছে। আমরা রাজি ছিলাম না। আমরা কেন্দ্রিক এগুলো এটা আসলে তো কামাল, এই কামাল সরাইয়া করিয়ে কেমন করিয়া ও আইছে।
অর্থ আত্মসাতের ঘটনায় এরই মধ্যে মামলা করেছে দুদক। তবে অভিযুক্ত আলাউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডাক বিভাগের ধীর গতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে আমরা যে অনিয়মগুলো পেয়েছিলাম সেগুলোর উপর ভিত্তি করে দুদকে আমরা অভিযোগ দায়ের করি। তো সেটা দুদক কার্যালয়ে ওরা এটা নিয়ে কাজ করতেছে, ওরা একটা মামলার ইজাহারও দায়ের করছে। 3 বার ব্যক্তিগত শুনানির জন্য পত্র দেওয়া হলো, তিনি ব্যক্তিগত শুনানিতে আসেন নাই। এর প্রেক্ষিতে আমরা তদন্ত টিম গঠন করি এবং দ্বিতীয় অভিযোগনামা জারির প্রস্তুতি চলছে। এছাড়া অভিযোগ আছে স্ত্রী কোহিনুর বেগমের নামে ভুয়া কোম্পানির কাগজপত্র করে ইসলামী ব্যাংক থেকেও নিয়েছে প্রায় কোটি টাকার ঋণ। পরে ঋণ খেলাপি হওয়ায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মূলধন ছিল 70 লক্ষ টাকা, খেলাপি অনেক আগেই হয়ে গেছে। আমরা আইনি ব্যবস্থা নিয়েছি, মামলা 2টা করেছিলাম, আর বাকি যেটা আছে সেটা এখন চলমান। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিনের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে শায়েস্তাবাদ উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কথা হয় তার ছেলে হাসান মাহমুদ রাব্বির সঙ্গে। আমি কিছু জানি না সে আদর নিয়েছে নাকি, সেটা সত্যতা যদি প্রমাণ হয় এটা আপনার ডাকঘরে একটু আলাপ করতে হবে, প্রধান ডাকঘরে। নিজেকে রক্ষায় ঘনিষ্ঠ এক আইনজীবীর শরণাপন্ন হয়েছেন আলাউদ্দিন। এমন তথ্যের ভিত্তিতে বরিশাল আদালত চত্বরে পৌঁছে যমুনা টেলিভিশন। সেখানে আলাউদ্দিনকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আপনার বিরুদ্ধে পোস্ট অফিসের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। আমি এখন কোনো কথা বলতে পারবো না। গুঞ্জন রয়েছে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনাও করছেন আলাউদ্দিন। বরিশাল পাসপোর্ট অফিস থেকে পাওয়া এই নথি বলছে 2023 সালে নিজ নামে পাসপোর্ট করেছেন আলাউদ্দিন। অর্থাৎ দেশ থেকে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন রয়েছে তা আরও জোরালো হলো। আলাউদ্দিন যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে তাই তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আমানতকারীরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, এমন সময় মিজানুর রহমান সিনহার মতো অভিভাবক হারানো জাতির জন্য দুঃখজনক। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানাজার পূর্বে জাতির জন্য মিজানুর রহমান সিনহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন বক্তারা। রিজভী আহমেদ বলেন, একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নিচ্ছেন প্রধানমন্ত্রী, একের পর এক জেলায় ছুটে যাচ্ছেন তিনি। এমন সময় মিজানুর রহমানের মতো উদ্যোক্তার বড় প্রয়োজন ছিল। পরে মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে মুন্সিগঞ্জে সবশেষ জানাজার পর দাপন হবে নিজ বাড়ির কলমার পারিবারিক কবরস্থানে। যে কর্মসূচি তিনি আগে ঘোষণা করেছিলেন ভোটের আগে, সেগুলো বাস্তবায়নের জন্য কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। তিনি ছুটে যাচ্ছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তাই এই সমস্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য যে অভিভাবকত্বের প্রয়োজন ছিল, এগুলোকে বাস্তবায়নের জন্য যারা কাজ করতেন, প্রধানমন্ত্রীর এই নীতিমালাসমূহ, তার মধ্যে মিজানুর রহমান, মরহুম মিজানুর রহমান সিনহা একজন হতেন। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। গত 24 ঘন্টায় সিলেটে 2 এবং কুমিল্লায় আরও 1 শিশুর প্রাণ গেছে। এখন পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 37 জনে। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 73 জন। এই সময়ে রাজশাহী মেডিকেলে 7 জন রোগী ভর্তি হয়েছে, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 13 জন। এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। সিলেটে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এই ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। আপনি ঠিকই বলেছেন, প্রতিদিনই সকাল হয় আমাদের ফুলের মতো শিশুদের ঝরে যাওয়া অর্থাৎ তাদের মৃত্যুর খবর দিয়ে, এবং আজও আমরা সেটি দেখেছি যে 2 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এবং দুজনেরই বয়স 1 বছরের কম। এবং এখন পর্যন্ত যেই 37 শিশুর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি, তাদের অর্থাৎ 90% বয়স আসলে 1 বছরের কম। এবং এই যে
শিশুদের এই মৃত্যু, সেই মৃত্যুর হারটা কমে আসা সেটি আসলে নির্ভর করছে সংক্রমণের হার কত দ্রুত কমে আসবে। এখন পর্যন্ত আসলে সংক্রমণ কমে আসার কোনো চিহ্ন আমাদের চোখে পড়ছে না, কারণ হাসপাতালে এখনও রোগীর চাপ রয়েছে এবং এখনও হাসপাতালের চিকিৎসক, নার্স বা হাসপাতাল প্রশাসনকে রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, এই যে রোগীদের আসলে মৃত্যুর হার বা শিশুদের মৃত্যুর হার, সেটার মূল কারণ কিন্তু তাদের যে ইমিউনিটি লেভেল, সেই ইমিউনিটি লেভেল কমে যাওয়া। তার জন্য মূল দায়ী হচ্ছে যে গত 2 বছর যে টিকার যে অব্যবস্থাপনা ছিল সারা দেশে, সেই টিকার অব্যবস্থাপনার কারণেই শিশুদের ইমিউনিটি লেভেল কমে গিয়েছিল। তার কারণে শিশুরা দ্রুতই আসলে তাদের শারীরিক অবনতি হচ্ছে এবং মৃত্যুকুলে ঢলে পড়ছে। নাবিল, আপনাকে ধন্যবাদ। সিলেটে উল্লেখযোগ্য হারে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রাপ্তবয়স্ক রোগীরা। হাসপাতালে ভর্তি রোগীর বড় অংশই এখন প্রাপ্তবয়স্ক। চিকিৎসকরা বলছেন এটি অস্বাভাবিক। সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন তারা। 34 বছর বয়সী শাহবীর মিয়া সপ্তাহখানেক আগে আক্রান্ত হন জ্বরে। তারপর থেকেই ডায়রিয়া, বমি ও শরীরে রেশের মতো দেখা দিলে ভর্তি হন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অ্যান্টিবায়োটিক নিয়ে করে নিয়ে রেস্ট লইছি প্রায় 4-5 দিন, কোনো উন্নতি হয় নাই। তারপরে এমার্জেন্সি ভাবে সিলেট আসছি। তবে শাহবীরই নয়, হাসপাতালে ভর্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবার উপসর্গগুলো একই। যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই নেননি হামের টিকা। জ্বর ছিল, গত সোমবারে জ্বর ছিল, আর গত 2 দিন থেকে রেশ বের হয়েছে, আর এটা নিয়ে আর কি ভর্তি হয়েছি। প্রথম অবস্থায় জ্বর আসছিল, জ্বর থেকে হচ্ছে আপনার তারপরে মাথা ব্যথা, বমি, তারপরে আপনার পাতলা পায়খানা, আনুষঙ্গিক আরো অনেক সমস্যা। চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্ক রোগীদের এমন হার অস্বাভাবিক। টিকা দেয়া না থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় শিশুদের কাছ থেকেই সংক্রমিত হচ্ছে প্রাপ্তবয়স্করা। জ্বর, শ্বাসকষ্ট, অনেক সময় হেমাটাইমিসিস মেলে না বলি আমরা, পায়খানার সাথে রক্ত যাওয়া বা বমির সাথে রক্ত যাওয়া এবং ডায়রিয়াও থাকে। তাদেরকে আসলে যথাযথ আমরা চিকিৎসা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা 2-1 জনকে তাদেরকে আইসিইউ সেবা দেওয়া লেগেছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তারা ন্যাচারালি বলেন বা ভ্যাকসিন ইনডিউসড বলেন, তারা আসলে ইমিউনাইজড না, যে কারণে ওই ট্রান্সমিশন যেটা হয় বাচ্চাদের ট্রান্সমিশনের মাধ্যমে হয়তো এদের হয়ে যাচ্ছে। হামে আক্রান্ত হলেও প্রাপ্তবয়স্কদের সুস্থতার হার বেশি। তবে আক্রান্তদের ভবিষ্যতে শারীরিক জটিলতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য সংশ্লিষ্টরা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। 9 মাসের কম বয়সী শিশুদের হাম আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হলো মায়ের বুকের দুধ কম খাওয়ানো। বর্তমানে প্রায় 63% মা ব্রেস্ট ফিড করান না সন্তানদের। ফলে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। সহজেই হামের মতো ছোঁয়াচে রোগে আক্রান্ত হচ্ছে। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশে হামের পুনরুত্থান, আজকের সংক্রমণ ও আগামী দিনের স্বাস্থ্য ঝুঁকি শীর্ষক সেমিনারে এসব কথা বলেন চিকিৎসকরা। জানান, দেশের 95% শিশুকে টিকার আওতায় আনার ফলে হামের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কার্যকর প্রতিরোধ গড়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই এ সময়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ানো এবং ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন চিকিৎসকরা। রাজনৈতিক কার্যক্রমের বদলে লোক দেখানো জনপ্রিয়তা অর্জনেই সরকার বেশি ব্যস্ত, এই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের 3 মাসে তার মূল্যায়ন অন্তর্বর্তী সরকারের তুলনায় বেশি অরাজনৈতিক আচরণ করছে বিএনপি সরকার। এতে গণতন্ত্র যাচ্ছে আরও খারাপের দিকে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন নিজেদের সমালোচনাও করেছেন। বলেছেন, নতুন হিসেবে সংসদের নানা বিষয়ে এখনো জানার বাকি অনেক। বিস্তারিত থাকছে লামিয়া তিতির রিপোর্টে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে 17 ফেব্রুয়ারি শপথ নেয় বিএনপি সরকার। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য শপথ হয় সংসদে বিরোধী দলেরও, যেখানে 6টি আসন এনসিপির। বিরোধী দলীয় চিফ হুইপের পদ এনসিপির।
গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ, জ্বালানি তেল সহ নানান ইস্যুতে সংসদের প্রথম অধিবেশনটা ছিল বেশ ঘটনাবহুল। ছিল মতপার্থক্য, নানা ইস্যুতে আবার দেখা গেছে ঐক্য। আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। আপনি উত্তরে বলেছেন যে এই মুহূর্তে ফ্যামিলি কার্ড সরকার দেবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউট করার জন্য। 3 মাস শেষে সরকার আর নিজেদের নিয়ে কি মূল্যায়ন এনসিপির? এই সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে আরো খারাপ দিকে যাচ্ছে। সরকারের একটা ইন্টেনশন আমি দেখছি যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পপুলিস্ট কার্যক্রম করার দিকে উনি বেশি আসলে মনোযোগ দিচ্ছেন, পলিটিক্যাল ইস্যুগুলোকে উনি এড়িয়ে যাচ্ছেন। তো এইটা তো আসলে নন পলিটিক্যাল গভর্নমেন্টে হওয়ার কথা। এটা পলিটিক্যাল গভর্নমেন্টে আমরা আশা করি যে হি উইল বি পলিটিক্যালি বোল্ড, পলিটিক্যালি সাউন্ড, অ্যান্ড এটা মনে হইতে হবে যে হি ইজ লিডিং দ্য কান্ট্রি অর হি ইজ লিডিং দ্য পার্টি অ্যাজ ওয়েল। সরকার এই 3 মাসে তারা অনেকগুলো কার্ড তারা ইস্যু করেছে, কিন্তু এই যে কার্ডগুলো তারা উদ্বোধন করলেন, সেই কার্ডগুলো সেটার অর্থটা কোথায় থেকে আসবে, সেটা আসলে কতজন মানুষের মাঝে এটা বিতরণ করা হবে, এই যে সামগ্রিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা উপস্থাপন করতে পারেন নাই। আমাদের যে পরিবর্তনের যে একটা আকাঙ্ক্ষা ছিল আর কি, সে জায়গায় অভিভাবকত্ব বা প্রধানমন্ত্রী হিসেবে তার একটা বড় কমতি বলে আমি মনে করি। নিজেদের নিয়ে মূল্যায়নে এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, নতুন হিসেবে সংসদে এখনো জানার জায়গা বাকি আছে। যদি জানার জায়গাগুলো প্রসারিত হয় তাহলে সংসদে কথা বলার জায়গায় আরও পরিণত হতে পারবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। আমরা যেহেতু নতুন, আমাদের সমালোচনার নিজের জায়গা, উপলব্ধির একটা জায়গা আছে। সেটা হলো যে এই সংসদে যে প্রসিডিউরগুলো আছে এবং প্রিভিয়াসের প্র্যাকটিসগুলো আছে আর কি, সেই জায়গাটাতে আমাদের জানার জায়গা এখনও পর্যন্ত কম আছে। এবং আমি মনে করি যে যদি আমাদের সেই জানার জায়গাগুলো আরও একটু প্রসারিত হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের সংসদের মধ্যে আমাদের কথা বলার জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা আরও পরিণত আমরা হতে পারবো। এরই মধ্যে গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে বিরোধী দল রাজপথে আন্দোলনে। এই সংকট কাটিয়ে জনগণের কল্যাণে একত্রে কাজ করার আহ্বান এনসিপি নেতাদের। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সংস্কার করতে হবে। আধিপত্যবাদ মেনে নেওয়া যাবে না এবং এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের টাইগার পাসে ফ্লাইওভারের নিচে গ্রাফিটি আঁকা নিয়ে এনসিপি ও মেয়রের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। উভয় পক্ষ সকাল 10টায় কর্মসূচি দেওয়ায় নগরীর দেওয়ানহাট থেকে জিএসি পর্যন্ত পুরো এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাব। এনসিপি নেতাকর্মীদের দাবি, ফ্লাইওভারের নিচে পিলারে আঁকা জুলাই গ্রাফিটি মুছে দিয়ে সিটি মেয়র তা বিজ্ঞাপনের জন্য লিজ দিতে চায়, তবে তা অস্বীকার করেছেন মেয়র। তার দাবি, পুনরায় অঙ্কন করতেই পুরনো গ্রাফিটি মুছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল অংশীজনের সাথে আলোচনা হয়েছে বলেও জানান মেয়র। আমাদের প্রস্তুতি আছে, আমরা এই শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু যে লেভেলে প্রস্তুতি নেওয়া দরকার, আমার পরিপূর্ণ প্রস্তুতি আমাদের আছে। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে শিশুসহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদ্যুৎ কুমার। চাঞ্চল্যকর এই ঘটনার ব্যাপারে নতুন কি তথ্য জানা গেল এবং কাউকে কি আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ সুপার পৌঁছেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক যেই সংস্থা রয়েছে সেই সংস্থা থেকে কিন্তু এখন তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যে বিষয়টি জেনেছি, মিষ্টি বারোয়ের বাড়িতে যেই চিন্ময় দাস এসেছিলেন, তার স্ত্রী বা কিন্তু ব্যাপক তদন্ত আমরা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি।
পুলিশের একাধিক সংস্থা এই তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এই মুহূর্তে পুলিশ সুপার মহোদয় এখানে সরাসরি তদন্ত কার্যক্রমে তিনি চালাচ্ছেন এবং এছাড়াও আরো অন্যান্য সংস্থাও রয়েছে। তবে এই যে বাসাটি এসেছিলেন অর্থাৎ মিষ্টি বারোই যেই বাসা এসেছিলেন তার কথাবার্তায় অমিল রয়েছে বলে আমরা যেটি জানতে পেরেছি। আমরা প্রত্যক্ষদর্শী বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটি বলেছে যে বেশ কিছু সন্দেহজনক কারণ রয়েছে যেই কারণে তদন্ত সময় লাগছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এটি বের করবেন বলে আশা করছেন স্থায়ীরা এবং এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। যদি এর পিছনে করে নৈপথ্যে বড় কোনো কারণ থাকে সেটি বের করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রদ্যুৎ, আপনাকে ধন্যবাদ। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিবেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। বাস চলাচল বন্ধের কারণে যাত্রী ভোগান্তি কেমন দেখছেন সেখানে, বিস্তারিত জানাবেন। সকাল থেকে আসলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। সকাল 8টার সময় কিন্তু এই ধর্মঘট ডাকার পরে রাজশাহীর যে আমি রয়েছি শিরোইল বাস স্ট্যান্ডে, এখান থেকে মূলত রাজশাহী থেকে কিন্তু সারা দেশের ঢাকা সহ সারা দেশে কিন্তু যারা যাত্রী আছে তারা বিভিন্ন জায়গাতে যান এবং সকাল থেকে যাত্রীরা এসে এখান থেকে ঘুরে গিয়েছেন এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি যে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যে নবগঠিত যে এই কমিটি রয়েছে সেই কমিটিতে এই দ্বন্দ্বে কিন্তু রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে এবং আজকে সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে কিন্তু এই যারা ক্ষুব্ধ শ্রমিক রয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে কয়েক দফায় কিন্তু এই সমস্যাটি হয়েছিল এবং এতে বাস চলাচল কিন্তু বন্ধও ছিল এবং আজকে সকাল থেকে ঠিক একই সমস্যার মধ্যে কিন্তু এই দুর্ভোগে যাত্রীরা কিন্তু পড়েছেন এবং এখন পর্যন্ত যারা মালিকপক্ষ শ্রমিকদের যারা শ্রমিক নেতা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা রাজশাহী পুলিশ কমিশনার কার্যালয়ে রয়েছেন, তার সাথে পুলিশ কমিশনের সাথে কথা বলছেন এবং এখন পর্যন্ত এ বিষয়ে কিন্তু সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীও চেষ্টা করছেন। জ্যোতি। তারেক, আপনাকে ধন্যবাদ। মেক্সিকোর পুয়েবেলা রাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ 10 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় রোববার ভোরে একটি বাণিজ্যিক এলাকায় হঠাৎ হামলা চালায় বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে আহত হন বেশ কয়েকজন, যার মধ্যে 10 জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই রাজ্যে বিশেষ অভিযানের ঘোষণা দেয় নিরাপত্তা বাহিনী। ধারণা করা হচ্ছে হামলার সাথে কোনো ড্রাগ কার্টেল জড়িত। চলতি বছর রাজ্যটিতে একাধিক সহিংস ঘটনা হয়েছে। মূলত অপরাধ চক্রগুলোর দ্বন্দ্বের জেরেই এসব হামলা। মেক্সিকোর গহীন বনাঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে 1000 কেজির ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সম্প্রতি দেশটির দুর্গম কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক তৈরির 5টি ল্যাব ধ্বংস করা হয়। উদ্ধার করা হয়েছে মাদক তৈরির প্রায় 10,000 লিটার রাসায়নিক উপাদান। কর্তৃপক্ষ বলছে সিনেথেটিক মাদক উৎপাদনের সাথে জড়িত ছিল চক্রটি। মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র এল হারদিনেরো এসব গোপন ল্যাব পরিচালনা করত। মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এ ছিল যমুনা নিউজে।